আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা সবাই জানেন যে বাড়ছে তাপ, গরম হয়ে উঠছে চারপাশ। নাতিশীতোষ্ণ অঞ্চলের খেতাবের বাংলাদেশ ক্রমান্বয়ে হয়ে উঠছে একদমই যে আমাদের সেই উচ্চ তাপমাত্রার দেশের কাতারের নাম লেখাচ্ছে। এর মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং 43.8 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় এই অবস্থায় আসলে যেখানেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সেখানে কিন্তু শিক্ষার যে পরিবেশ, শিক্ষা কার্যক্রম পরিচালনাও কিন্তু দুর্বিষহ হয়ে পড়েছে। পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে উচ্চ আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার পর্যন্ত মানে 2 মে পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অবস্থা চলছে। শিক্ষামন্ত্রী আজকে বলেছেন যে যথারীতি শনিবার থেকে কার্যক্রম শুরু হবে শিক্ষার যে ক্লাস নেওয়া, সে বিষয়ে আজকে কথা বলবো। আমাদের আজকের বিষয়ে তাপদাহে শিক্ষার হাল আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাদেরকে আপনারা চিনেন। আমার বাঁ পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ডান পাশে রয়েছে বিশিষ্ট সমাজবিজ্ঞানী শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নেহাল করিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই শুরু করছি ডক্টর আখতারুজ্জামান স্যার, আপনাকে দিয়ে। সার্বিক অবস্থা আমাদের কাছে কিন্তু পরিষ্কার মোটামুটি। সেই অবস্থার আলোকে আমাদের ঈদ গেল, ঈদের আগে বন্ধ ছিল এবং সেখানেও রোজার সময় বন্ধ হবে কি না উচ্চ আদালতের সেখানে নির্দেশনায় কিন্তু যেতে হলো। এবারের প্রেক্ষাপটেও ঈদের পরে খোলার যে সময়টা ছিল, তারপর তাপদাহের কারণে এক সপ্তাহ আবার বন্ধ করে আবার খোলা হলো শিক্ষা প্রতিষ্ঠান। সেই অবস্থার আলোকে কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান চলছিল, কিছু জায়গায় 2-1টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো। সেই অবস্থার আলোকে আপনি জানেন যে উচ্চ আদালতের নির্দেশনা দিয়েছে এবং 2 মে পর্যন্ত বন্ধ রাখার। এখন আজকে শিক্ষামন্ত্রী বলেছে যে শনিবার থেকে রোববার থেকে শিক্ষা কার্যক্রম যে চলতো, মানে একদিন এগিয়ে এনে শনিবার থেকেও শিক্ষা কার্যক্রম চলবে, এটি বলেছেন। তো এই অবস্থায় আসলে আপনার মন্তব্য কি? আসলে এই ডিসিশনটা কতটুকু ওয়াইজ এবং তাপপ্রবাহ যদি আরও অব্যাহত থাকে সেক্ষেত্রেও কি এই ডিসিশন ঠিক থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি প্রথমে একটি কথা বলি, সেটি হলো একটি বাস্তবতা হলো যে আবহাওয়া কিন্তু এখন খুব যে কোনো দিকের এক্সট্রিম দিকে যাচ্ছে। মানে যেমনিভাবে কোল্ড ওয়েভ আছে তেমনিভাবে হিট ওয়েভও আছে। এই দুটোই কিন্তু সমভাবে আছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও এই দুটোই অনুভূত হয়েছে। আমাদের দেশেও শীতকালে যখন ডিসেম্বর জানুয়ারি তখন কিন্তু তীব্র শীত প্রবাহ ছিল এবং এখন তেমনিভাবে তাপদাহ আছে। তো এই দুটোই বাস্তবতা এবং এই দুটোর বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় নিয়েই কিন্তু সরকার বিভিন্ন সময় সিদ্ধান্তগুলো নেয়। এবছরও যখন তীব্র গরমে, যখন একেবারে হাঁসফাঁস লাইফ জীবন যখন এই ধরনের খুবই অতিষ্ঠ, তখন কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল সরকার স্কুল কলেজ বন্ধ রাখা। বিশ্ববিদ্যালয় পর্যায়েও সশরীরে শ্রেণী কার্যক্রমের বিপরীতে বলা হলো যে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা। ফলে এটি এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এই সিদ্ধান্তগুলো। আদালত হয়তোবা সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছেন, সেটি শিক্ষা মন্ত্রণালয় ভেবে দেখবেন, কিন্তু এর পূর্বেই সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে স্কুল কলেজ বন্ধ থাকবে এবং তারপরে সেটি রিওপেনিং হলো রবিবার থেকে এবং এরপরই আবার মহামান্য উচ্চ আদালত থেকে আরেকটি নির্দেশনা আসলো। তো সুতরাং সেগুলো আছে, কিন্তু আমার এখানে একটি বক্তব্য হলো এরকম যে মূলত এরা যাবে কোথায়? আমি যে কথাটা বলি যে ইনস্টিটিউশনাল সাপোর্ট যদি আমরা না দিতে পারি, যেমন কোভিড পরিস্থিতির কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে, তখন কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মী প্রফেসর নেহাল করিম আছেন, তিনি জানেন, তখন কিন্তু সকলেই বলতো যে আমরা সব হল ভ্যাকেট করে দিয়ে সকলকে বাড়ি পাঠিয়ে দেই। কোথায়, কার উপরে এই বোঝাটা দেব? প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে, প্রাতিষ্ঠানিক সুবিধাদি থাকতে হবে। তো সে কারণে আমি সবসময় যে কথাটা বলি যে আজকের যদি প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা থাকতো, একটি স্কুলে একটি উন্মুক্ত জায়গা, একটি স্কুলে পর্যাপ্ত আলো বাতাসের জায়গা, স্কুলে পানি, পয়ঃপ্রণালী, অন্যান্য নানা ধরনের সাপোর্ট যদি থাকে, তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীর বাড়িতে কিন্তু এই ধরনের অনেক সুবিধা নাই এবং এই শিক্ষার্থীকে কাজের মধ্য দিয়ে রাখলে সে কিন্তু জীবন্ত থাকে,
সে কিন্তু অনেক সতেজ থাকে। তো সেটা একটা বিষয়। আমার মনে হয় সরকার যে রিওপেনিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেটি এই সকল বিষয়কে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে না, আমরা শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়ে আসি, কারণ স্কুলে একটি সুন্দর পরিবেশ আছে, বন্ধুদের সাথে থাকবে। ফলে এই বিষয়গুলো ভাবা দরকার। তারপরও মহামান্য আদালত যেটি দিয়েছেন সেটি নিঃসন্দেহে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারা ভাববেন যে সেটির বিষয়ে কী করণীয়। যদি যে সকল স্কুলে, আদালত অবশ্যই একটি অবজারভেশনও রেখেছে যে সকল স্কুলে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, শীত তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, সেখানে থাকবে, সেগুলো নানা ধরনের প্রশ্নের জন্ম দেয়। সেটিও কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয় যে এখানেও ডিসক্রিমিনেশন হয় কি না। সামগ্রিকভাবেই আমার যে ধারণাটি সেটি হলো যে সমতা ভিত্তিক উন্নয়ন সেটি খুব জরুরি, এবং প্রাতিষ্ঠানিক যে সুবিধাদি সেগুলো শক্তিশালী করা সেটা খুবই জরুরি হয়ে পড়বে। কেননা যে কোনো ধরনের এক্সট্রিম পরিস্থিতিতে যাতে এই প্রতিষ্ঠানসমূহ সাপোর্ট দিতে পারে মানুষকে, বিশেষ করে শিক্ষার্থীদেরকে। তো সেই বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে যে আমরা যেন স্কুলের সুযোগ সুবিধা দিই, সেগুলো বৃদ্ধি করতে পারি। এই ধরনের যেন বৈষম্য না থাকে। স্কুল পরিবেশে আবহাওয়াটাই এমন হবে যে সেটা যেন একেবারেই শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ থাকে, যেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া যায়। আর যেটি আপনি বললেন যে সব কিছু মিলিয়ে এখন কেমন অবস্থা হবে, সেটি হবে এরকম যে একটি নির্দেশনা আসছে, মাননীয় শিক্ষামন্ত্রী আমি দেখেছি তিনি বলছেন যে তারা বিষয়টি নিয়ে হয়তো বা উচ্চ আদালতে যাবেন, এটা রিভিউ করার জন্য অ্যাপিল করবেন, যে বিষয়টি সরকারকে, আইনকে বুঝাতে হবে, উচ্চ আদালতকে বুঝাতে হবে যে কোন পরিস্থিতিতে এটি করে এবং কী সুবিধা হবে। জনস্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং যেখানে সর্বোত্তম সাপোর্ট মানুষ পাবে সেই সিদ্ধান্তগুলো রাখা, সেটি হবে একটি কাজ। স্যার, আপনার সহযোগিতা হবে আলোচনার জন্য আমি একটু ছোট্ট করে বলছি। তা হচ্ছে যে শিক্ষামন্ত্রী আজকে বলেছেন যে আদালতের নির্দেশনার কপি তারা পাননি, এবং যে কারণে তারা বৃহস্পতিবার আদালত বন্ধ থাকবে, সেই দিন আপিল, ওই দিনের ব্যাপারে কি নির্দেশনা তারা জানেন না, এবং আজকেই সিদ্ধান্ত নেয়ার কোনো একটা নিতে হতে পারে। তো সিদ্ধান্ত হলো, অথচ মন্ত্রণালয়ে তিনি বলছেন যে এখনো জানিনি না বা পাইনি কাগজ। হয়তো বা আনুষ্ঠানিকভাবে, দাপ্তরিকভাবে সেটি হয়তো এখনো পৌঁছেনি, কিন্তু নিঃসন্দেহে সংশ্লিষ্ট আইন কর্মকর্তা যারা থাকেন তারা কিন্তু উচ্চ আদালতের যে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা সেগুলো কনভে করেন। সেটি যখন আনুষ্ঠানিকভাবে করবেন তখনই সেটি আমলযোগ্য। স্যার, আপনার কাছে ফিরবো আমি, প্রফেসর ডক্টর নেহাল করিম স্যার, আপনার কাছে ফিরছি। সেটি হচ্ছে যে এই সিদ্ধান্তের পরেও আজকে 27 জেলায় ছাড়া বাকি জেলাগুলো, 27 জেলা ছাড়া বাকি জেলাগুলো শিক্ষা কার্যক্রম চলমান ছিল, এবং অসুস্থতায় আমাদের আজকে গণমাধ্যমে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় হিট স্ট্রোক কিংবা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার এই খবরগুলো দেখেছিলাম। সার্বিক অবস্থায় ঈদ পরবর্তী যে এই স্কুল কলেজ খোলা, আবার বন্ধ করা, উচ্চ আদালতের কাছে চলে যাওয়া, এই বিষয়গুলো আপনার স্যার কি মনে হচ্ছে? কারণ হচ্ছে যে আবহাওয়াবিদরা তো এই আবহাওয়ার বিষয়গুলো আগে থেকেই বলছিল, তো সেই অবস্থায় সমন্বিত যে সিদ্ধান্তগুলো সেইগুলোর ক্ষেত্রে কি স্যার কোনো রকম ফাঁক-ফোকর ছিল মনে করছেন? দেখেন, ধন্যবাদ। কথাটা হচ্ছে যে আদালত পর্যন্ত কেন যাব, এটা আমাদের ছাত্ররা আছে, মানে বিদ্যালয়ে আছে, এখানে মন্ত্রণালয়ে আছে, তারাই তো একটা ডিসিশন নিতে পারতো। এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যেরকম হয়েছে, এখন তো মানে ঈদের পরবর্তী যে হিটওয়েভ আসলো, এখানে স্কুল বন্ধ করে দিতে হবে। আমি তো মনে করি এখন মন্ত্রণালয়ের উচিত হবে বা শিক্ষা অধিদপ্তরের উচিত হবে বসে ঠিক করবে এখন বন্ধ কবে থেকে দেবে। আমি তো মনে করি এখন আগে পিছিয়ে আমরা যা বন্ধ পেয়েছি, এখন এই হিটওয়েভের সময় বন্ধ দিতে হবে আগে, কারণ বেশি বন্ধ দিলে আবার লেখাপড়া হবে না। সেক্ষেত্রে বলেছে যে শনিবারও স্কুল প্রতিষ্ঠান খোলা থাকবে এবং গ্রীষ্মের যে ছুটি এটিও কমিয়ে দিবে, এটি বলেছে। ইউজুয়ালি গ্রীষ্মের ছুটি আমাদের এখানে থাকে না, রোজার ছুটিটাই থাকে গভর্নমেন্ট স্কুলগুলোতে। তো এখন মোট কথা বসে ভাবতে হবে কখন থেকে ছুটি দেবে, কারণ দিন দিন মানে এই পরিবেশ ডিটোরিয়েট করবে। আমাদের তো করণীয় কিছু নেই। এই যে জানুয়ারির শেষ 10 দিন যেভাবে শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ গেছে, আমি অন্তত আমার জীবনে এর আগে এরকম দেখিনি এক নাগারে। এখন আবার হিট ওয়েভ। তো এগুলো হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে এগুলো হচ্ছে, কাজে আমাদেরকে অ্যাডভান্স এগুলো
নিয়ে চিন্তা করে আমাদের পদক্ষেপ নিতে হবে। আর বাংলাদেশ সব সময় একটা জিনিস ভুল করে, বাংলাদেশ সব সময় উন্নত দেশের সাথে তুলনা করে, বা এক কথায় বাংলাদেশ ক্যানট বি কম্পেয়ার্ড উইথ এনি ইউরোপিয়ান কান্ট্রি। তাদের যেসব সুযোগ সুবিধে আছে আমাদের সেগুলো নেই। অ্যান্ড উপরন্তু মানে তারা সিস্টেম ওয়াইজ কাজ করে। বাংলাদেশে কোনো সিস্টেমেটিক ওইতে কোনো কাজ হয় না, একটা দেখানো যাবে না। কাজেই আমরা যেহেতু সবাই এই দেশের নাগরিক, এই দেশটাকে আমরা ভালোবাসি, আমরা অবশ্যই চাইব আমরা নাহলে একরকম দিন পার করে দিয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে থাকতে পারে দেশে, সেভাবে আমাদের পরিকল্পনা নিতে হবে। আমাদের তো দেশের পরিকল্পনা নেয় কাকে খুশি করবে কাকে খুশি করবে না এই ভেবে। কাজে সেই জন্যই অনেক অসুবিধা হয়, আমরা অনেক রকমের কি বলবো দোদুল্যমান অবস্থায় পড়ে যাই। স্যার, সিদ্ধান্তগুলো কাদের সাথে নেবে? এর মাঝখানে যখন হিটওয়েভ শুরু হলো স্কুল খোলার পরে 1 সপ্তাহ পরে, তখন আপনি দেখেছেন যে উচ্চ মাধ্যমিক ক্লাস শুরু হলো, বন্ধ দিয়ে দিল কর্তৃপক্ষ, কিন্তু প্রাইমারি স্কুল কিন্তু খোলা রাখলো। স্যার, সমস্যা কি, বাংলাদেশের মানুষের বা দোজ হু আর দ্য পলিসি মেকার্স, তাদের দৃষ্টি সবসময় উপরে থাকে, নিচে যায় না। তো এখন বরং এই যে কোমলমতি শিশুদের দিকে তাকিয়ে সেইভাবে একটা মহাপরিকল্পনা নেওয়া উচিত ছিল। তো এখন অনেক কিছু হয়ে গেছে, অনেকে অসুস্থ হয়েছে, মারা গেছে, নানান রকমের সামাজিক সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে এখন নড়ে চড়ে বসে। তো আমি মনে করব বা আমি আশা করব এই সরকার এই সময়ের মধ্যে আগামী বছর কি হবে সেইভাবে একটা পরিকল্পনা নেবে। তো স্কুল তো সারা জীবন মানে 6 মাসের জন্য বন্ধ রাখা যাবে না। নানান রকম ন্যাচারাল ইভেন্টস আছে, বন্ধ হয়ে যায়। করোনার সময় হয়েছে, তারপর এখন কোল্ড ওয়েভ, হিট ওয়েভ, আরও ঝড় আছে। কাজে সেইভাবে দেখতে হবে কোন সময়টায়, বিশেষ করে গরমে যেহেতু ক্লাস করা যাচ্ছে না, তাহলে গরমকালে বন্ধ দিক, অন্য সব বন্ধগুলো বাদ দিয়ে একেবারে যে সারাক্ষণ বন্ধের মধ্যে থাকবে সেটাও ঠিক না। জি, প্রফেসর আখতারুজ্জামান স্যার একটা বিষয় বলেছেন যে স্কুলের যে পরিবেশ একদম বৃক্ষ ঘেরা অথবা সেই কক্ষগুলো চমৎকার যে থাকবে, সেই জায়গাটায় কি ঘাটতি আছে মনে করছেন? কারণ হচ্ছে যে ঢাকা বা শহরগুলোতে স্যার একটা মানে আটোসাটো করা কিছু রুমের মধ্যে হয়তো ক্লাস হচ্ছে, গ্রামীণ পরিবেশটা তো স্যার এখনো আছে, হয়তো টিনের চালা এখনো কিছু কিছু জায়গায় রয়েছে, প্রচুর টিনের চালা আছে, টিনের চালা ফুটো আছে সামনে। আমি চিন্তা করি যে ছাদ টিনের, দেওয়ালও টিনের, ওটার ভিতরে থাকে কিভাবে? এটা একটা মানে দুর্বিষহ ব্যাপার। যাই হোক, এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। অনেক সময় চলে গেছে, 52-53 বছর, এটা কম না। ঘুরে দাঁড়াতে হবে, অন্য দেশে যেভাবে হচ্ছে আমাদেরকে করতে হবে। আমাদের দুঃখ যে আমাদের দেশের পলিসি মেকাররা সবসময় ইউরোপের আদলে বাংলাদেশকে সাজাতে চায়, কখনো হবে না। বাংলাদেশ ক্যানট বি কম্পেয়ার্ড উইথ এনি ইউরোপিয়ান কান্ট্রি। আপনারা শিক্ষাবিদ হিসেবে সেইগুলো পলিসি মেকার যারা রয়েছেন তাদের কাছে তো আপনাদেরও দায়িত্ব আছে যে আপনাদের ভোকালগুলো, আপনাদের ভয়েস রাইজ করার। হ্যাঁ, কিন্তু ওনারা আমাদের কথা শোনে না, মনে করে এরা কি বোঝে, আমরা তো প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি, তারা শোনে না। কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনি যা কিছু করবেন বাংলাদেশে আর্থ সামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে করবেন, দেন ইট উইল স্যুট উইথ দ্য সোসাইটি অর দ্য কান্ট্রি। এখন সব উপরের দিকে তাকালে তো হবে না। জি জি, ডক্টর আখতারুজ্জামান স্যার, আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে যে স্কুলের, বিশেষ করে স্কুল কলেজের যে পরিবেশ যেটি দেখে এসছেন, আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনার শৈশব কৈশোরটা কিন্তু গ্রামীণ অবকাঠামোয় পড়াশোনার সুযোগ হয়েছে। তো তখনও গরম ছিল, অসুস্থতার যে বিষয়গুলো, তখন কি আসলে শিশু কিশোরদের মধ্যে স্টামিনা বেশি ছিল, সেই কারণে আসলে অসুস্থ হয়ে পড়ছে না? এখন আমরা প্রচুর দেখছি যে একটা স্কুলে 20 জন 30 জন করে অসুস্থ হয়ে পড়ছে, নাকি আসলে পরিবেশগত স্কুলের পরিবেশটা সেই বৃক্ষ দিয়ে সাজানো নেই? কোনটা দেখছেন? শোনেন, অনেকগুলো কারণ থাকবে, কিন্তু আমি সেই পুরনো কথাই ফিরে যাচ্ছি আবার। সেটি হলো যে এই ধরনের যে এক্সট্রিম ইভেন্টগুলো হবে জলবায়ু পরিবর্তন জনিত কারণে, নানা ধরনের, এগুলো বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এগুলো বৈশ্বিক একটি পরিস্থিতি, কেমন শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন দেশে সেটি আছে।
এবং সেই ধরনের পরিস্থিতি যখন উদ্ভব হবে তখন এটির অর্থ এই হবে না যে আমি আমার প্রাতিষ্ঠানিক কার্যক্রম সেটি বন্ধ করে দেব। আমাদের এখন পরিকল্পনা গ্রহণ করে সেই মোতাবেক আমাদেরকে সাজাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে, যে আমাদের সেই সক্ষমতা বৃদ্ধি করা সেটি বোধহয় খুব বেশি জরুরি। যে পরিকল্পনাটা মহাপরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে সেটি হলো যে এই উদ্ভূত পরিস্থিতিতে কোন পদ্ধতিতে কিভাবে আমি শিক্ষা কার্যক্রম সচল রাখবো, কি অনলাইনে থাকবো না ইন পার্সন হবে। আমি ইন পার্সনেরই পক্ষে, এবং সে কারণে প্রাতিষ্ঠানিক সুবিধাদি বৃদ্ধি করা, প্রাতিষ্ঠানিক পরিবেশ, শিক্ষা পরিবেশ সেটি নিশ্চিত করা সেটি খুব জরুরি। দেখুন এই শিক্ষার্থীরা কিন্তু বাড়িতেই থাকবে, এবং একটি পরিসংখ্যান এসছে প্রতি পত্রিকায় দেখেছি, বিভিন্ন অভিভাবক বলছেন তারা কিন্তু ভর দুপুরে তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে বিভিন্ন অলিগলিতে আরও কষ্টকর জীবনের মধ্যে যাচ্ছে। অতএব সে যাতে ডিরেল না হয়, সে যাতে শিক্ষা কার্যক্রম থেকে বিচ্যুত না হয়, সে কারণে তার সন্তানকে কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে তার মা বাবা কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছে, এবং খুব আরও একটু অস্বস্তিকর পরিবেশ। তখনই আমি এই ধারণাটা করলাম যে এই ধরনের পরিবেশই আসতে পারছে। তার বিপরীতে যে স্কুল যেখানে আরও বড় পরিসর, আরও বড় রুম, অন্তত বিদ্যুৎ আছে, পানি আছে ইত্যাদি ব্যবস্থা, সেখানে সেই ব্যবস্থার মধ্যে কেন ছেলেমেয়েদেরকে রাখি না, কেন আমি ওদেরকে এভাবে ঠেলে দিচ্ছি। এটা গেল যারা ধনাঢ্য, তাদের অর্থ আছে, তারা হয়তো বা তার মা বাবা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আর কিন্তু যার নেই তার ছেলে মেয়ে কিন্তু অন্য কাজে জড়িত হয়ে পড়ছে। এটি তখন হয়তো বা নানা ধরনের অসংলগ্ন যেগুলো কাজ, সেই কাজগুলোর সাথেই সম্পৃক্ত হয়ে যাবে, যেটি আরও সমাজে নানা ধরনের অসঙ্গতি জন্ম দেবে। স্যার আমরা এই আলোচনায় যাব, তবে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রদর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে সঙ্গে চাই আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা তাপদাহে শিক্ষার হালচাল এ বিষয় নিয়ে আলোচনা করছি। বিরতির আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর আখতারুজ্জামান স্যার, আপনার কাছে আমরা এখন ফিরতে চাই বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নেহাল করিম স্যার আপনার কাছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম বিরতির আগে, সেখানে শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশগুলো, সেখানটায় আমরা আলোচনায় ছিলাম। সেক্ষেত্রে দীর্ঘদিন থেকে আমরা যখন মাদক প্রসঙ্গে আসি, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের বকে যাওয়া, কিংবা এই প্রসঙ্গগুলো যখন আসি, নানাবিধ কারণে আপনারা কাউন্সিলর নিয়োগের অনেক দিন থেকেই বলে আসছিলেন সমাজবিজ্ঞানীরা এবং শিক্ষাবিদরাও। সেক্ষেত্রে যে কাউন্সিলর আসলে কতটুকু নিয়োগ হলো, তারপরে এখন যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রাথমিক যে স্বাস্থ্যসেবা দেওয়ার মতো শিক্ষকদের মধ্যে কি আসলে সেই প্রশিক্ষিত জনবল, কিংবা শিক্ষার্থীদের মধ্যে বিএনসিসি কিংবা স্কাউট কিংবা আগে শিশু সংগঠন ছিল, সেরকম সেই ধারা বা সেই প্রশিক্ষণগুলো কি আসলে দেয়া হচ্ছে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি মনে করি যে বাংলাদেশে বললেই মানে হয়ে যাচ্ছে তা না, কিন্তু আমাদের কাগজে কলমে অনেক কিছু আছে, বাস্তবে নেই। এখন ঢাকা শহর কেন, বাংলাদেশে যত পুরনো জেলা আছে, জেলা স্কুলগুলো যত বড় আঙ্গিনা নিয়ে, সেরকম তো আর অন্য কোথাও নেই। বিশেষ করে যে ইংলিশ মিডিয়ামে যে প্রাইভেট স্কুলগুলো আছে, ওই এক একটা বাড়ির ভেতরে, এখানেও গার্জিয়ানরাও দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইসব জায়গায় তাদের সন্তানকে লেখাপড়া করাতে। আসলে আমাদের জাতীয় পর্যায়ে কোনো রকমের আলাপ আলোচনা বা কোনো ধরনের নীতি নির্ধারণ করা হয় না। মুখে মুখে বললো, কাগজে কলমে হলো, কিন্তু বাস্তবায়িত হয় না বলে আজকে কিন্তু সব জায়গায় অসঙ্গতি রয়ে গেছে। এই যে কথা বলছেন, জানেন পাশ্চাত্য দেশে শিশুরা যখন নাকি নার্সারি বা ওই প্লে গ্রুপে থাকে বা ইনফ্যান্টে থাকে, তখন তাদেরকে নীতি নৈতিকতা শ্রেয়বোধের উপর শিক্ষা দেওয়া হয়, একেবারে বিশেষ করে জাপানে দেখার মতন। কিন্তু আমাদের বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে বা উচ্চ বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয় কোথাও নীতি নৈতিকতা শেখার কোনো ব্যাপার নেই। বাংলাদেশে আজকে যতগুলো পেশা আছে, একমাত্র সেনাবাহিনীতে কিছু নিয়মানুবর্তিতা কাজ করে, আর কোনো পেশাতে কোনো রকমের শ্রেয়বোধ নীতি নৈতিকতা কাজ করে না। সব জায়গায় কেমন যেন একটা ফাঁকা ফাঁকা। স্যার, শিক্ষক হিসেবে সেই দায়ভার কি আপনাদেরও পড়ে না স্যার? পরে
পরে পাঠদান তো আপনারা করান। ওই তখন আমি বলি যে উনি করবে, আমার তো দায়িত্ব না, এটা তো উপাচার্যের দায়িত্ব, তাই না, বা প্রক্টর দেখবে। আমরা যে এগিয়ে আসব সেরকম করে। আর এখন ব্যাপারটা বাংলাদেশে, আমি যা কিছু বলছি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে, এখন কোনো শিক্ষক এগিয়ে যাবে ছাত্র দ্বারা নিগৃহীত হবে, সেটা তো কেউ চাইবে না। যেই শিক্ষকের আত্মসম্মান বোধ আছে উনি নিজেকে সরিয়ে রাখবেন, উনি যাবেন না। এখন ওদের সাথে তো এখন, কারণ ওরাও এনকারেজ হচ্ছে বা সাহস পাচ্ছে, প্রশাসন তাদের সাথে আছে, পিছিয়ে আছে, সেই কারণে এইসব হচ্ছে। এখন যারা, আমি মনে করি যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন লোক দুর্নীতি করতে পারে না এবং কোনো অপকর্মের সাথে নিজেকে জড়াবে না। আজকে বাংলাদেশের সমস্ত পেশা দেখলে দেখা যায় এই অবস্থা। এমনি একটা কথা বলি, আমরা তো নিজেদেরকে খুব সভ্য মনে করি, রোল মডেল মনে করি। ইউনিয়ন কাউন্সিলের ওয়াশরুম থেকে সেক্রেটারিয়েট পর্যন্ত ওয়াশরুমের একটা পাবলিক ওয়াশরুমে যাওয়া যায় না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। শিক্ষা প্রতিষ্ঠানের সব জায়গায় কোনো, এখন কোনো কর্পোরেশনের চেয়ারম্যানের বা সচিবের ওয়াশরুমটা সুন্দর থাকলো, আমরা জি 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 আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে জায়গাগুলো, সেখানে তো শিক্ষা প্রতিষ্ঠানের একটা কমিটি থাকে, টিচার যারা তারা শিক্ষিত থাকে, তাহলে সেখানটায় আসলে এই পরিবেশটা নিশ্চিত করা যাচ্ছে না। কারণ ক্যাডেট কলেজে যে শিক্ষার যে পরিষদ আছে, কমিটি আছে, তারা এরকম মানে কি বলে, ওনারা যেভাবে দায়িত্ব পালন করেন এনারা করেন। এরা মানে কমিটির, ওই মসজিদ কমিটির মেম্বার হলো না, স্কুল কমিটির মেম্বার না, কলেজ কমিটির মেম্বার, তাতেই তারা আত্মতৃপ্তি পায়, মনে করে যে একটা সাংঘাতিক কিছু। তারা কেউ কাজ করে না। যেটা নাকি ক্যাডেট কলেজের, আপনি যেহেতু বললেন, ক্যাডেট কলেজে যে শিক্ষার পরিবেশ নিয়ন্ত্রণ করার যে কমিটিটা আছে, তারা কিন্তু সর্বক্ষণ কাজ করছে। সেজন্য ওদের একটা পারফেকশন আছে। এই পারফেকশন কিন্তু সবাই নাই। মনে করেন বৌদ্ধুন্নেসা কলেজ বা ইডেন গার্লস কলেজে যে ছাত্রছাত্রীর মধ্যে যে পারফেকশন, হলিক্রসের কি তাই? ওরা আরও বেটার না? কেন বেটার? যেহেতু ওদের ওখানে নিয়ম নীতি কঠোর, আদারওয়াইজ দে উইল টার্ন ইউ আউট। এখন এখানে আপনি কি চাচ্ছেন তার উপর নির্ভর করবে। হ্যাঁ, সেটা এখন এখানে যারা নাকি কর্তা ব্যক্তি আছে তাদেরকে বুঝতে হবে। আমরা সব যদি সরকারের দিকে তাকিয়ে থাকি হবে না। সরকারেরও সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। আমরা যেখানে আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না, সেখানে অন্য কোনো কিছু নিয়ে ভাবার সময় নেই, এবং গা ছাড়া সব কাজ। জি, আপনার কাছে স্যার ফিরবো। আখতারুজ্জামান স্যার, আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে যে সব কিছু মিলে দীর্ঘদিন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, এখনও আবার অনেকদিন বন্ধ। সেক্ষেত্রে আজকে শিক্ষামন্ত্রী বলেছেন 185 দিন কার্য দিবস আছে, তার মধ্যে মূল্যায়নের জন্য 20 দিন এবং বিভিন্ন দিবস আছে 5 দিন। তো এই অবস্থায় আসলে এই যে গ্যাপগুলো হচ্ছে, এই গ্যাপগুলো পোষানোর জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? একটা তো বলেছে যে শনিবার কন্টিনিউ হবে, যতদিন পর্যন্ত না পোষানো যায় শনিবার স্কুল খোলা থাকবে। তো মানে 7 দিনের 6 দিনই ক্লাস আগের মতো আবার হবে। এটি কি স্যার অন্যতম সমাধান মনে করছেন, না বিকল্প আর কোনো কিছু আছে? এটি নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত, কেননা শিক্ষা কার্যক্রম ঠিক দাপ্তরিক অন্য 5টি অফিসের মতো কার্যক্রমের মতো নয়। এটি একটি ধারাবাহিক কার্যক্রম এবং চলমানতা রাখা খুব জরুরি। সেই নিরিখে আমি অবশ্যই বলবো যে এই যে শনিবারে শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য যে খোলা থাকা, সেটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আর অন্য যে সময়ের মধ্যে আরেকটি বিষয় যেটি, সেটি হলো কম সময়ের মধ্যেও কিভাবে শিক্ষার্থীকে অধিক বিষয়গুলো সংযোজন ঘটানো যায়, তারও কিন্তু কতগুলো কৌশল আছে। এটা শিক্ষক প্রশিক্ষণ যে কার্যক্রম, সেই প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে শিক্ষকরা কিন্তু এটি জানেন। একজন ভালো শিক্ষক তিনি জানেন যে কিভাবে একটি শিক্ষাকে অন্ততপক্ষে চলনসই করে শিক্ষার্থীর কাছে পৌঁছানো, যেটি যদি সময়ের অপ্রতুলতা থাকে। এবার কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আছে স্যার, নতুন শিক্ষা যে পদ্ধতি, সেটি নিয়েও কিন্তু অভিভাবক, অনেক জায়গায় শিক্ষকরাও একটা ধোঁয়াশার মধ্যে আছে। সেক্ষেত্রে এই সমন্বিত যে গ্যাপ, এইটি স্যার সেটি বেশ ভালোভাবেই আছে। এই যে গ্যাপটা আছে, যেমন একটি হলো যে এবছর থেকেই প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় এই নতুন নীতি নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রায়োগিক জ্ঞান, হাতে কলমে কাজ, এবং আরেকটি হলো তাত্ত্বিক জ্ঞান লিখিত পরীক্ষায়, দুটোর মাধ্যমে মূল্যায়ন করা হবে। তো সেক্ষেত্রেও এখানেও যখনই এটির বাস্তবায়ন ঘটবে, সেটি বোধহয় খুব যথাযথ হয়েছে বলে আমার মনে হয় না। কারণ হলো
যে আমরা বিশ্ববিদ্যালয়ে এইভাবে সিদ্ধান্ত নেই যখন কোনো একটি নতুন কারিকুলাম প্রণয়ন করি সেটি সাধারণত নিচ থেকে শুরু করি, বলে এই সেশনে যারা ভর্তি হবে তাদের জন্য এটি প্রযোজ্য। এটি যখন উপর থেকে হঠাৎ করে দেওয়া হয় তখন এটির সাথে তারা পরিচিতি লাভ করে না, এটার সাথে তাদের পরিচয় ঘটে না, ফলে অনেক হঠাৎ করে একটু অসঙ্গতি দেখা যায়, হোঁচট খেতে হয়, যেটি এখন অনেকেই আশঙ্কা করছেন যে এটা কেমনভাবে পরীক্ষা হবে। সেই কারণে সেটি বাস্তবায়ন অবশ্য আগেই হয়েছে, এই মন্ত্রীর আগেই এটি বোধহয় সিদ্ধান্তটি আগেই হয়েছিল, তো সেটি আছে। অন্যদিকে ওয়েটেজ কোন দিকে কতটুকু দেব, হ্যাঁ প্রায়োগিক জ্ঞান খুব জরুরি, কারণ তাত্ত্বিক জ্ঞান দিয়ে শুধুমাত্র বর্তমান বিশ্বের সাথে খাপ খাওয়ানো যাবে না, প্রায়োগিক জ্ঞান সেটি লাগবে, কিভাবে কর্ম সম্পাদন করতে হয় সেটি শিক্ষাটা খুব জরুরি, সেটি আমরা পক্ষে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটি যেন ঠিক ভোকেশনাল শিক্ষার দিকে না যায় শুধু, তাহলে কিন্তু সৃজনশীলতার জায়গাগুলো ঘাটতি পড়বে এবং ওই দিকে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে যে সে অন্যের কাছে কনভে করতে পারে না তার অর্জিত জ্ঞান। স্যার এই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই অন্য কোনো আলোচনায় করব। আমাদের কিন্তু আমরা একটা কোভিডকালীন সময় অতিক্রম করেছি, তখনও কিন্তু শিক্ষা কার্যক্রম সচল হয়েছিল সব জায়গায়। এখনও বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে শহর কেন্দ্রিক, অনেকে কিন্তু অনলাইনে এর মধ্যে শিক্ষা কার্যক্রম তাদের অব্যাহত রেখেছে। তো সেই অবস্থায় যদি তাপপ্রবাহ এরকম অব্যাহত থাকে আরও কিছুদিন, তাহলে কি স্যার আমরা বিকল্প কোনো মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি না স্যার? সেটি একটি উপায় তো আছেই, কারণ সেই সক্ষমতাও কিছুটা অর্জন করেছে এই জাতি, বিশেষ করে কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু অনেক অন্য মাত্রায় সক্ষমতা এনেছে, অর্জন করতে পেরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো বটেই, স্কুলগুলোতেও অনেকেই এনেছে। কিছু জায়গায় ঘাটতি আছে, কেননা সকলের সোশ্যাল এবং ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এক না, সামাজিক এবং আর্থসামাজিক তাদের যে পরিস্থিতি, পারিবারিক অবস্থা, সেটি সকলের সঙ্গতি নাই সবগুলোর বিবেচনায়, সেক্ষেত্রে কিছু ঘাটতি আছে। তো সেগুলোও কিন্তু ক্রমান্বয়ে কাটিয়ে ওঠা সম্ভব যদি ওই যে কথাটি প্রফেসর নেহাল করিম একটু আগে বলছিলেন যে উদ্ভূত পরিস্থিতিতে মহাপরিকল্পনা গ্রহণ করা, যে এই ধরনের এক্সট্রিম ইভেন্ট ঘটবে, শৈত্যপ্রবাহ থাকবে, তীব্র গরমও থাকবে, কিন্তু আমাদের কিন্তু সবসময় বন্ধও রাখার সেটা হবে না, বরঞ্চ বিকল্প পথগুলো রেখে সক্ষমতা বৃদ্ধি করা সেটি জরুরি। তো অনলাইন কার্যক্রম সেটি যেমনিভাবে প্রয়োজন হবে, কিন্তু ইন পারসন কার্যক্রম সেটির উপর বেশি গুরুত্ব দেব, কারণ অনলাইনের যারা কার্যক্রমে সেই নিরীক্ষে কতগুলো স্টাডি তো হয়েছে, পশ্চিমা জগতে অনেক বিশ্ববিদ্যালয়ে সেই নিরীক্ষে কিন্তু বেশ অধ্যয়ন হয়েছে, গবেষণা হয়েছে, এবং তার একটি নেতিবাচক প্রভাবের কথা বলা হচ্ছে বারবার, কিভাবে মস্তিষ্কের উপর প্রভাব পড়েছে এবং মানুষের স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এবং তার সৃজনশীলতা সব যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, নানাভাবে থমকে দাঁড়াচ্ছে, সে বিষয়গুলো কিন্তু এখন বলছে সকলে। তো ফলশ্রুতিতে এই প্রযুক্তির ব্যবহার আমাদের লাগবে, কিন্তু যখন অবারিতভাবে ছেড়ে দেব তখন কিন্তু অপব্যবহারের ফলে মানুষটি কিন্তু রোবটে পরিণত হবে, একে অন্যই যন্ত্রে পরিচালনা করবে, তাকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, যেটি আপনি বললেন যে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে, অল্পতেই সে হয়ে পড়ে, তার পিছনে কিন্তু এই ধরনের পরিস্থিতিও দায়ী। আমাদের যুগে আমাদের কিন্তু কায়িক পরিশ্রম করে অনেক কিছু সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছিল, বিভিন্ন সংগঠন, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড, নানা ধরনের সংগঠন, স্কুলে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা, স্কুলের বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা ধরনের কাজে শিক্ষার্থীদের কিন্তু সম্পৃক্ত করা হতো, তার বিনিময়ে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হতো, নানা ধরনের সহযোগিতা করা হতো, সেগুলো কিন্তু ছিল। প্রাইমারি স্বাস্থ্যসেবা তারাই শিখতো। কিন্তু এই পরিস্থিতিটারও অনেকটা পরিবর্তন ঘটে গেছে, এখন অন্যের উপর নির্ভরশীলতা সেটি বেড়েছে। আমাদের সময় অভিভাবক সাথে যেত না, এখন একজন শিক্ষার্থীর জন্য একজন দুইজন অভিভাবক সব জায়গায় যায়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসতে পর্যন্ত দেখি যে ভর্তি পরীক্ষায় অভিভাবকরা আসেন, আমরা অনেক বিনম্র আহ্বান রাখতাম যে আপনাদের আসার প্রয়োজন নাই, এই ছেলেমেয়েদেরকে গড়ে উঠতে দেন, এরা নিজেদেরকে করতে দেন। ছিদ্র নিরাপত্তার যে জায়গাটা সেটি তো আমরা সামাজিকভাবে আমরা নিশ্চিত করতে পারি, সেটি বোধহয় হয়ে যেত। এটি হয়তো নানা ক্ষেত্রে যে উন্নয়ন ঘটেছে সেটির বোধহয় একটি ফল হবে যে সেই সুবিধাগুলো নিচ্ছে এখন মানুষ। এখন হলো সঙ্গতিও কিছুটা বেড়েছে, ট্রান্সপোর্ট সিস্টেম সেটি বেড়েছে, অবসর সময় বোধহয় পেয়েছে, নানা কারণে সেটি সমাজবিজ্ঞানীরা আরও ভালোভাবে বলতে পারবেন। কিন্তু মধ্যে কথা হলো যে একজন শিক্ষার্থীকে স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার জন্য তাকে যেমনিভাবে কিছুটা কাজ করার অভ্যস্ত করা,
সেই বিষয় থেকে একটু কিছুটা দূরে স্যার আপনার কাছে আমি ফিরবো, আমি ডক্টর নেহাল করিম আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আমরা আজকে দেখেছি যে দীর্ঘদিন বিভিন্ন শিক্ষার্থীদের দাবি ছিল যে সরকারি চাকরিতে প্রবেশের যে সময়সীমা 30 থেকে 35 করার দাবি, সেটি আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে বিবেচনার জন্য এটি প্রস্তাব করেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টাকে আমি অশনি সংকেত হিসেবে দেখছি। এই কারণে এখানে 18 কোটি লোক, জি, চাকরি সীমিত। সেখানে যদি কেউ যদি ওই 30-এর পর ঢোকে, সে আর কয়দিন চাকরি করবে? এক। দ্বিতীয় হচ্ছে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা দিয়ে তো লাভ নেই, ওদের জনসংখ্যা কম, মানে চাকরি ক্ষেত্রে এমপ্লয়মেন্ট প্রচুর, কাজে দে ক্যান অ্যাফোর্ড। আমরা যেটা পারবো না সেটা কেন আমরা পশ্চিমাদের দেখে এটা করব? আমি মনে করি কোনো মতে 30 থেকে 35 করা উচিত হবে না। কিন্তু স্যার আপনি বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় তো সেশন জট মুক্ত নয়, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশের ক্ষেত্রে তো 30-এর কাছাকাছি চলে যায় স্যার। এটা আমাদের দুর্ভাগ্য। স্বাধীন হওয়ার এই 53 বছর পরও যদি এরকম হয়, তাহলে মানে কি বলবো? আমাদের এখানে বললাম তো, আমাদের যারা পলিসি মেকার তারা বিদেশে যায়, পুকুর কিভাবে কাটে এটা দেখতে যায়, ওটা দেখতে যায়, কিন্তু ফিরে এসে এই দেশের সমাজ ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজাবে সেই ব্যাপারে কোনো কথা নেই। এত পলিসি মেকার আছে স্যার। সেক্ষেত্রে আপনারা যারা শিক্ষাবিদ রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আপনারা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে বিশ্ববিদ্যালয়ের দুজনেরই টিচার, আপনাদের পক্ষ থেকে আপনারা কি গবেষণা করে জাতির সামনে বা কোনো পলিসি মেকারদের সামনে দেশের কোনো কিছু উপস্থাপন আপনারাও তো করেননি যে এইভাবে শিক্ষা কার্যক্রম? তারা আমাদেরকে নেমন্তন্ন করেনি। তারা আসুক, আমাদের সাথে বসুক, ডাকুক যে আপনারা আসেন, আমরা তাহলে যাব, যে আমাদের মন্তব্য দেব। কিন্তু আমরা যেটা মনে করি, স্যার একটা বিশ্ববিদ্যালয় তো স্বতন্ত্র, আপনারা বিভিন্ন গবেষণা কার্যক্রম করেন, আপনাদেরও তো জাতির সামনে বিকল্প প্রস্তাবনা থাকা উচিত। অবশ্যই আমরা তো বিবেকের তাড়নায় কথা বলি, আর ওরা তো আবেগের তাড়নায় কথা বলে, দেশের কাজে বাস্তবের সাথে মিল। সেটি বাংলাদেশে 100, 150, 200 এখন বিশ্ববিদ্যালয়, সেখানের একটা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণাপত্র যে শিক্ষা কিভাবে পরিচালিত হবে একদম সুনির্দিষ্ট, এরকম কোনো কিছু কি আছে স্যার? আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে হচ্ছে আমি জানি একটা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক মিলে তারা একটা প্রকল্প নিয়েছে এই শিক্ষার ব্যাপারে, কিন্তু এটা ফলাফলটা এখনো আসেনি। হ্যাঁ, আসলে আমি হয়তো বলতে পারতাম। আপনি যে কথা বলেছেন সেটার মূল কথাটা হচ্ছে এখানে সব শিক্ষকের সুযোগ নেই দেশের যারা পলিসি মেকার আছে তাদের সাথে, মানে এটা কি বলে, ইন্টারাকশন করা, মিথস্ক্রিয়া করা, সেটা নেই বলে তারা আমাদেরকে ডাকুক, আমাদের যে শিক্ষক প্রতিনিধি আছে বা ডিনদের ডাকুক, চেয়ারম্যানদের ডাকুক, ডেকে বলুক যে কি করলে কি হবে। স্যার আমি যতটুকু জানি সেটি হচ্ছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আলাদা করে ফান্ড থাকে গবেষণার জন্য। তো সেই ফান্ডের আজকে স্বাধীনতার 5 দশক চলে গেল, তো সেই গবেষণার জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার নির্দেশনা দিয়ে দিবে, সেখানটায় আপনারাও জাতির সামনে দিতে পারেননি স্যার। তো সেই জায়গায় আপনি যদি আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করতে 22 বছর 25 বছরের মধ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করাতে না পারেন, আপনি আমাকে 29 বছরে মাস্টার্স ডিগ্রি করিয়ে দিলেন, তারপরে 1 বছর বসে আমি কি করব? চাকরি আমাকে যদি ঢুকতে সুযোগ 30 বছর বলেন, 1 বছর 2 বছর থাকবে, তো সেই সুযোগটা আমাকে কেন দিচ্ছেন না? আগে আপনি এই সেশন জট কমান। চমৎকার প্রশ্ন। কথাটা হচ্ছে যে চাইলেই তো আমরা সব পারি না। এই যে এখানে যে প্রাক্তন উপাচার্য বসে আছেন, উনি বলতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা ফান্ডে সরকার কত টাকা দেয়। আমরা তো সব সরকারি পয়সায় চলি। তারপর আরেকটা কথা আছে যে রাজনীতি যখন নাকি প্রভাব বিস্তার করে, সেটা মাস্টার হোক আর আমলা হোক, তখন কিন্তু এটা অন্যরকম হয়ে যায়। কাজেই সবাই তো নিজের সুবিধা খোঁজে এবং সুবিধা পেতে চায়। এইখানে একটা ব্যাপার কি, আমরা এই অন্যায় সুবিধাগুলো দিয়ে আমাদেরকে করে ফেলেছি, নিষ্ক্রিয় করে ফেলেছি। কোনো উদ্ভাবনা কোনো কিছু নাই। যেটা নাকি আপনি দেখেন আজ থেকে 30 বছর আগে যারা নাকি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন, তারা যেসব তাদের স্বক্ষেত্রে যা কাজ করেছেন, সেটা গবেষণা হোক, তার ক্ষেত্রে রচনা হোক, এখন এই 30 বছর পর আপনি আজকে যেয়ে দেখেন না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টাররা বিকেল 4টার সময় যায় ক্লাবে এই গল্প করতে বা খেলতে, তার তো উচিত লাইব্রেরিতে যাবে, যে পড়বে। এমন কোনো কিছু বের হয়নি। যে কোনো ডিপার্টমেন্টে চেক করতে পারেন, 2-1 জন করে আর অন্যরা করে না।
জি স্যার, আমরা এই আলোচনাগুলো আবার ফিরবো, তবে আমাকে আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপের এরপর যে আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আগের মতোই সঙ্গে চাই আপনাদের। আরো একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে তীব্র তাপদাহের মধ্যে শিক্ষার হালচাল, এই বিষয়গুলো আমরা বোঝা এবং কথা বলছি। আমাদের বিরতির আগে ছিলাম বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ডক্টর নেহাল করিমের কাছে। আমরা ফিরছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার আপনার কাছে। আমরা বিরতির আগে আমরা ৩৫ বছর যে চাকরি, সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমার একটা প্রস্তাব গিয়েছে স্যার, এই বিষয়ে আপনার ছোট করে একটু মূল্যায়ন শুনতে চাই। দেখুন, এই চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিগুলো কতগুলো পরিপ্রেক্ষিতে উঠছিল সমাজে। একটি হলো ৮০-র দশক এবং ৯০-এর দশকে সেশন জট খুব তীব্র আকার ধারণ করেছিল। সেই একটি সুযোগ তৈরি হয়েছিল যে শিক্ষার্থীদের তাদের গ্র্যাজুয়েশন হয় না, বিলম্ব হয়, সুতরাং সেটি একটি দাবি ছিল। আবার পরবর্তীতে দাবিটার আরেকটা কারণ হলো যে আমাদের গড় আয়ু বেড়েছে। গড় আয়ু এখন প্রায় ৭২ বছর, ৭৫ বছর এরকম আছে। ফলে এই সকল পরিস্থিতির বিবেচনায় এই ৭৪ হয়েছে, ফলে এটা করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে এটিও তো সত্য যে আমাদের এখন সেশন জট কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কমে আসছে। হয়তোবা যেটি আপনি বললেন ২-১টি বিশ্ববিদ্যালয়ে হয়তো আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা খুব আস্থার সাথে বলছি সেখানে এখন হয়তো ৬ মাসের পিছনে আছে, বা কোথাও ৪ মাস ৬ মাস এরকম পিছিয়ে আছে। সুতরাং এটি আছে। এবং অন্যদিকে এখন কিন্তু ডিগ্রিটা টার্মিনাল ডিগ্রি গ্র্যাজুয়েশনের পরেই আমাদের একটি সমস্যা হলো আমাদের সকলকেই MA পাস করতে হবে। এটি একটি কেমন যেন হয়েছে। এটি কিন্তু এইটা বিবেচনা নিয়েই আমরা এটা টার্মিনাল ডিগ্রি করলাম, যাতে গ্র্যাজুয়েট হওয়ার পরপরই সে কর্মজগতে প্রবেশ করতে পারে, এবং সরকারও সেটির সুযোগ কিন্তু রাখছে। আর চাকরির বিষয়টি কিন্তু শুধুমাত্র সরকারি চাকরি নয়, এটি মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র BCS এইটিকেই মাথায় রেখে যখন কথা বলি তখন কিন্তু নানা ধরনের অসঙ্গতির জন্ম দেয়, এবং এটা ভালো গ্রহণযোগ্য একটি বিষয় না। এটা আন্তর্জাতিকভাবেও সমাদৃত কোনো বিষয় নয় যে আমি শুধুমাত্র সরকারি চাকরিতেই প্রবেশ করতে হবে। চাকরির এভিনিউ কিন্তু এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে কিন্তু একটি ইতিবাচক পরিবর্তন আমি খুব আনন্দের সাথে লক্ষ্য করি। আমাদের গ্র্যাজুয়েটরা এখন শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট চাকরির জন্য বসে থাকে না। এটি ঠিক, প্রচণ্ড চাপ আছে, তারা BCS পরীক্ষা দেওয়ার জন্য সকলে অংশগ্রহণ করে, কিন্তু একই সঙ্গে এটিও দেখছি আমরা নানা ধরনের ব্যাংক, বিমা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নানা ধরনের NGO উদ্যোক্তা হচ্ছে, নানা ধরনের কাজে টেকনোলজি তারা চলে যাচ্ছে। কর্মমুখী শিক্ষা সেটিও কিছু কিছু গ্রহণ করতেছে। ফলে এভিনিউ কিন্তু এখন অনেক ছড়ানো ছিটানো। শুধুমাত্র সরকারের কিছু চাকরি সেখানে প্রবেশের জন্য এটি। অন্যদিকে এটিও তো ঠিক যে এই জনবহুল দেশে মানুষদেরকে কিন্তু নানাভাবে তারা কর্মে প্রবেশ করবে, সকলেরই অধিকার, এবং সেই বিষয়টিও আমাদের নজরে রাখা প্রয়োজন যে সুযোগটা যেন নির্দিষ্ট কিছু মানুষ, আমি চাকরিতে প্রবেশ করলাম এবং আমি দীর্ঘদিন একেবারে এখানে এরকম থাকবো, এটিও কিন্তু আরেকটি বিষয়। কারণ এখানে ৩৫ করলে এরপরে ওই যে ৭২, ৭৫, ৭৪ বছর যেহেতু গড় আয়ু, সুতরাং এখানে ৫৯ কেন, ওইটাও হয়তো বা সিলিংটাও আরেকটু উপরে বাড়ানো, এটিও কিন্তু একটার সাথে অন্যটি আন্তঃসংযোগ আছে। ফলে সিদ্ধান্তগুলো বোধহয় সরকারকে এই নানা ধরনের স্টেক হোল্ডার এবং নানা ধরনের যে ডাইনামিক্সগুলো, এই নিয়ামকগুলো, সেগুলো বোধহয় বিবেচনায় নিয়েই এটি করতে হবে যে আসলেও এটি সর্বোত্তম যে জীবনের সময়টি, কোন সময়টির সেবা কার্যক্রম পরিচালনা করবেন একজন গ্র্যাজুয়েট যিনি কর্মজগতে প্রবেশ করবেন, সেটিও বিবেচনা নিতে হবে। অন্যদিকে এই জনবহুল দেশে, বহু গ্র্যাজুয়েটের দেশে মানুষকে সুযোগ সুবিধা দেওয়া, অন্যের জন্য সুযোগ রাখা, সেই বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এইটা আসলে আরো অংশীজনদের সাথে আমার মনে হয় যে এটা বোধহয় অনেকগুলো বিষয়, এখানে অনেকগুলো ডাইনামিক্স, অনেকগুলো সোশ্যাল ডাইনামিক্স এখানে জড়িত আছে। সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েই তারপর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। স্যার, আমরা ছোট্ট আরেকটু বিষয় আলোচনা করবো, এই জন্য একটু ডক্টর নেহাল করিম আপনার কাছে ফিরছি। খুব বেশি হয়তো সময় পাবো না। শিক্ষা প্রতিষ্ঠানের ডবল শিফট বন্ধের ব্যাপারে সরকার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে। 5 বছরের মধ্যে ধাপে ধাপে এটি কার্যকর হবে। এইটি 21 এপ্রিল এই সিদ্ধান্ত হয়েছে। স্যার, কিভাবে দেখছেন বিষয়টাকে? এখন ব্যাপারটা কি, বাংলাদেশে এখন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে বা চর্চা হচ্ছে। সঙ্গতকার ডবল শিফট মানে দুটো স্কুল কিন্তু এক হিসেবে যদি ধরি, সকাল একটা বিকেল একটা। তো এখন যদি
একটা শিফট বন্ধ করে দেয়, তাহলে এই ছেলে মেয়েরা কোথায় যাবে? ডাবল শিফট তো অনেক স্কুলেই আছে, আমি বিশ্বাস সারা দেশে 465টি শিক্ষা প্রতিষ্ঠানে 7 লাখ শিক্ষার্থী ডবল শিফটের। 7 লাখ, জি। তাই এরা কোথায় যাবে? এমপিও ভুক্ত 222টি, নন এমপিও ভুক্ত 78টি। এরা কোথায় যাবে? সরকারকে তো ওইটা বলতে হবে। আলাদা ক্যাম্পাস খোলার ব্যাপারে বলেছে যে একটা প্রতিষ্ঠানের আন্ডারে আলাদা ক্যাম্পাস হবে না, আলাদা আলাদা নিতে হবে, অনুমোদন নিতে হবে। এটা তো ঝামেলায় ফেলে EIN নাম্বার নিতে হবে। এনিওয়ে ঝামেলায় ফেলে দিল। ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক যখন নাকি কোনো উন্নয়নমূলক প্রজেক্ট নেয় বা প্রকল্প করে, তখন একটা কথা থাকে যে রিসেটেলমেন্ট, যাদেরকে আমি সরাবো তাদেরকে কোথায় রিসেটেল করব, এটা থাকে একদম, এটা ইটস এ ম্যান্ডেটরি। তেমনি এদেরকে যে সেকেন্ড শিফটটা বাদ দিয়ে দেবো, এরা কোথায় যাবে? এখন যে স্কুলে পড়ে তারা কিন্তু আশেপাশের এলাকার থেকেই আসে, তাহলে এরা কোথায় যাবে? সেই ব্যবস্থাটা আগে করুক, তারপরে নাহলে করা যাবে। 5 বছর 10 বছর বলে কথা না। আমি মনে করি 18 কোটি মানুষের দেশে এখন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, কাজেই সরকারকে ভাবতে হবে যে যাদেরকে একটা শিফট হলে বাকিরা কোথায় যাবে, মানে সব বিষয়গুলো ভেবে সিদ্ধান্ত নেয়। অবশ্যই আগে ভাগে সিদ্ধান্ত নিলে তাহলে তো দেশে একটা হুলস্থুল পড়ে যাবে। আমি কি চাইবো আমার ছেলে, আমি থাকি ধানমন্ডিতে, আমার ছেলে গভর্নমেন্ট ল্যাবরেটরিতে না পড়ে কেরানীগঞ্জের ওইখানে যে পড়ুক? তাহলে এই যে নতুন করে স্যার কারিকুলাম পরিবর্তন হলো, ডবল শিফট হবে না পরিবর্তন হলো, সব কিছু মিলে শিক্ষার এই অবস্থা কি স্যার গোছানোর দিকে যাচ্ছে, নাকি মনে করছেন যে না আর একটু চ্যালেঞ্জ বেশির দিকে চলে যাচ্ছে? আমার মনে হয় চ্যালেঞ্জ বেশির দিকে যাচ্ছে। আমাদের একটা সমস্যা কি, আমরা সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কিছু বলে ফেলি, কিন্তু বাস্তবের সাথে এটার মিল কতটুকু, আদৌ প্রয়োগ করতে পারবো কি না আমরা জানি না। যেমন বাংলাদেশে সব ধরনের আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই বলেই যত ধরনের অপরাধ কর্ম হচ্ছে। আমি সময় থাকলে স্যার আপনার কাছে ফিরবো। ডক্টর আখতারুজ্জামান, এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। শিফট বন্ধ হওয়া এবং আলাদা ক্যাম্পাস থাকবে না, পৃথক ENI নাম্বার নিতে হবে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমি ঠিক কারণটা জানি না কোন পরিপ্রেক্ষিত বিবেচনায় এই শিফট বন্ধ করার সিদ্ধান্ত বা পরিচালনা কমিটিও আলাদা হবে, সেটি কিভাবে আসলো আমি সেটাই বলছি। এমনটি হয়তো বা এমন কোনো চিত্র আছে কিনা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নাই আর কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী হুমড়ি খেয়ে পড়ছে। স্যার এখানে আমি পরিসংখ্যান বলছি, সেটি হচ্ছে 465টি শিক্ষা প্রতিষ্ঠানে 7 লাখ শিক্ষার্থী রয়েছে, এমপিও ভুক্ত তার মধ্যে 222টি, নন এমপিও ভুক্ত 78টি, এবং এই 222টিতে কিন্তু 3,85,000 শিক্ষার্থী রয়েছে, আর 78টি নন এমপিও ভুক্ততে 96,000 রয়েছে, প্রত্যেকটাই শিক্ষার্থী রয়েছে স্যার। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে একটি বিষয়ে সবসময় শেয়ার করি, সেটি হলো কোনো প্রতিষ্ঠানে ডাবল শিফট, এইটা আমি ব্যক্তিগতভাবে কখনো সমর্থন করিনি। বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিন্তু এই ধরনের একটি প্রস্তাব কখনো কখনো আসছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা গ্রহণ করেনি। এই ধরনের বলা হতো যে সান্ধ্যকালীন আনা যায় কিনা, বিকালে ক্লাসরুম ফাঁকা থাকে, নানা ধরনের কথা বলা হতো এই কারণে। কিন্তু আমি অন্য কারণে বলতাম যে না, একটি শিফটই থাকবে। কারণ হলো এটি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত থাকবেন তাদের কিন্তু নানাবিধ নিজের সময়েরও প্রয়োজন হয়, অনেক জনবল কাঠামো দিতে হবে, ডাবল জনবল কাঠামো। নতুবা যেটা ঘটবে সেটা হলো শিক্ষক এবং অন্যান্য কর্মচারী তাদের কর্মদক্ষতার উপরে কোথাও কম্প্রোমাইজ করতে হবে, কারণ এত সার্বক্ষণিকভাবে মানুষকে কর্মে নিয়োগ করা যায় না। তার জন্য অবশ্যই ফ্রি টাইম দরকার, তার জন্য একটু সময় দরকার শিক্ষক এদেরকে। ঠিকভাবে স্কুলেও এই ধরনের এই শিক্ষকরাই কিন্তু এই নানাভাবে তখন শ্রেণী কার্যক্রম পরিচালনায় তাদের ঠিক একেবারে কর্মদক্ষতা, আন্তরিকভাবে তাদের সর্বোত্তম যে সেবাটি, সেই সেবাটা তারা দিতে পারে না, যেহেতু দুইটা শিফটে যদি থাকে। তো সেই গ্রাউন্ডে কিন্তু আমি সবসময় বলি যে হ্যাঁ, একটি শিফট থাকাই দরকার, কিন্তু তার পূর্বে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে আমাকে ইকুই ডিস্ট্রিবিউশন আছে কিনা, ক্যাচমেন্ট এরিয়া বিবেচনায় নিয়ে যে আমার পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা, যে আমার শিক্ষার্থী যেন সেখানে ভর্তির সুযোগ পায়, এবং সেখানে ভোগান্তি করলাম আমি ঠিক অনেক দূরে গিয়ে আরেকটু ভোগান্তির জায়গা তৈরি করতে হবে। এবং অন্যান্য জনবল আছে কিনা, ওই শিক্ষার্থীর জন্য অনুকূল কিনা, ওই পরিবারের জন্য অনুকূল কিনা, সেগুলো বিবেচনায় নিয়ে। ধন্যবাদ স্যার। আমি ডক্টর নেহাল করিম একদমই শেষে চলে আসছি। সেটি হচ্ছে যে সার্বিক অবস্থা বিবেচনায় আসলে আপনার মানে একদমই বর্তমান সময়ের উপর ভিত্তি করে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কি পরামর্শ থাকবে? একদমই 30 সেকেন্ডের মধ্যে একটু বলতে হবে। পরামর্শ এটা হচ্ছে, আমরা সবাই দেশের বা সমাজের কল্যাণ চাই, কাজেই যে কোনো কিছু মানে নতুন কোনো কিছু নেব বা যোগ করব, এটা
আমি মনে করি ওই এরিয়াতে যেসব বিশেষজ্ঞ আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নেওয়া উচিত, এবং হুট করে নিলেই হলো না। আমলাদের দ্বারা আমি মনে করি না দেশের সর্বাঙ্গীন কল্যাণ হবে। কাজে এখানে সব পেশার লোকদের থাকতে হবে, যার যার এরিয়া সেখানে তাদের মতামত নিয়ে করলে আমি মনে করি দেশ সমাজ উপকৃত হবে। অনেক ধন্যবাদ সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর নেহাল করিম, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও এই বিশেষজ্ঞদের সাথে মনে করি তা হচ্ছে যে শিক্ষা হচ্ছে একটি দেশের অবশ্যই মেরুদণ্ড। সেই মেরুদণ্ডকে ঠিক রাখার জন্য শিক্ষার যে বিষয়গুলো রয়েছে সেই শিক্ষাকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। আর এই জন্য শিক্ষাবিদদের সমন্বয়ে পরবর্তী যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে, এবং এমন পরিকল্পনা নেওয়া হোক যে পরিকল্পনার মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং দেশের শিক্ষাও এগিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।